ভারতবর্ষের একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে প্রতি বছর উৎসবের সময় এক অশরীরী আত্মা গ্রামে প্রবেশ করে। আর তারপর থেকেই ওই উৎসবের রাতগুলোতেই একের পর এক ওই গ্রামের পুরুষেরা উধাও হয়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা সেই পুরুষদের শুধুমাত্র জামা কাপড় ছাড়া আর কিছুই পায় না। গ্রামের পুরুষেরা ওই আত্মার ভয় মহিলাদের শাড়ি পরে এই উৎসবের কয়দিন ঘরের ভিতরই লুকিয়ে বসে থাকে। তবুও তাদের মধ্যে কেউ না কেউ প্রতি রাতেই হারিয়ে যায়। কিন্তু কেন এই অশরীরী আত্মা গ্রামের এই উৎসবের রাতগুলোতেই গ্রামে আসে? আর কেনই বা সে পুরুষদের নগ্ন করে তার সাথে নিয়ে যায়? কিসের প্রতিশোধ নিতে সে প্রতি বছর গ্রামে ফিরে আসে? আর কিভাবেই বা এই গ্রামকে ওই অশরীরী আত্মার হাত থেকে বাঁচানো সম্ভব? আমরা সম্পূর্ণ রহস্যটাই খুঁজব এই মুভিটিতে, যে মুভিটি আপনাকে এমন এক শিক্ষা দিয়ে যাবে যা আপনি আর কোথাও পাবেন না। আর মুভির শেষের আসল রহস্য জানতে পারলে তো আপনার মাথায় ঘুরে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের সুপারহিট হরর কমেডি মুভি স্ত্রী। গল্পের প্রথমে আমরা গভীর রাতে একটি গ্রাম দেখতে পাই, যে গ্রামের নাম চান্দেরি। এই গ্রামের প্রতিটি বাড়ির দরজার সামনে রক্ত দিয়ে লেখা ও স্ত্রী কাল আনা, যার বাংলা অর্থ হলো ও স্ত্রী কালকে এসো। তবে ওই গ্রামেরই কোনো একটি বাড়ির দরজার সামনে লেখা ওই কথাটি কোনোভাবে মুছে গেছে। আর ঠিক সেই কারণেই ওই বাড়ির একটি পুরুষ যখন গভীর রাতে ঘরের দরজা খুলে বাইরে টয়লেট করতে বের হয়, তখন সে একটি মায়াবী কণ্ঠে ডাক শুনতে পায়। তবে সেই মায়াবী কণ্ঠের প্রথম ও দ্বিতীয় ডাক এড়িয়ে সেই লোকটি তার ঘরে ঢোকার চেষ্টা করলেও তৃতীয় ডাকে তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সে সম্পূর্ণভাবে ওই মায়াবী শক্তির বশীভূত হয়ে যায়। ঘাড় কাত করে সে ওই মায়াবী শক্তিকে অনুমতি দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য। তাই সেই শক্তি ওই মানুষটিকে গ্রাস করে নেয়। এরপর কেটে যায় আরও একটি বছর। আবারও উৎসব মুখরিত হয়ে ওঠে গ্রামটি। গ্রামবাসীদের মনে এই 4 দিনের উৎসবের আনন্দের সাথে সাথে তাদের মনে এক অজানা আতঙ্কও কাজ করে, কারণ এই 4 দিন গ্রামের পুরুষের মহা বিপদ। তবে এই গ্রামে থাকা একটি ছেলে যার নাম বিকি, যে এই সব কিছুই অবিশ্বাস করে। তাই ওই গ্রামেরই একজন বয়স্ক লোক যখন প্রতি বছরের মতো এবছরও উৎসবের আগের দিন দেয়ালে সেই লেখাটি, অর্থাৎ ও স্ত্রী কালকে এসো, এই কথাটি লিখছিল, তখন বিকি বলে, অযথা দেয়ালে এইসব লেখা লিখো না, এই স্ত্রী বলে কেউই আমাদের গ্রামে কখনো আসবে না। তবে বয়স্ক লোকটি তার কথা শোনে না। সে বিকিকে গভীর বিশ্বাসের সাথে জানায় যে স্ত্রী অবশ্যই আসবে, আর এই লেখা যদি ও না দেখে তাহলে প্রতিটি ঘরের পুরুষই ও নিয়ে যাবে। বিকি আর কিছু না বলে সেখান থেকে বাড়ি চলে আসে। এই বিকি হচ্ছে একজন দর্জির ছেলে, যে নিজেও একজন দর্জি। বিকির একটি বিশেষ ক্ষমতা আছে, সে কোনো প্রকার ফিতে ছাড়াই শুধুমাত্র মহিলাদের শরীর চোখে দেখেই মহিলাদের জামা কাপড়ের হুবহু সঠিক মাপ বলতে পারে। আর বিকির এই ট্যালেন্ট দেখে বিকির বাবাও মাঝে মাঝে অবাক হয়ে যায়। তো এরকমই আজও বিকি তার সেলাই মেশিনে বসে কাজ করছিল। ভিড়ও ছিল চোখে দেখার মতো। বিকি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন সে 5 মিনিট ব্রেক নেওয়ার জন্য ছাদে যায় এবং সেখানে গিয়ে সে যখন বসে বসে একটি সিগারেট খাচ্ছিল, তখন হঠাৎই একটি মেয়ে তার সামনে এসে হাজির হয় আর বলে, তোমার নাম বিকি না? আমি তোমাকে আগেরবার যখন উৎসবের সময় এসেছিলাম তখন লক্ষ্য করেছি, আর তখনই আমি শুনেছি তুমি খুব ভালো লেডিস ড্রেস বানাতে পারো। তাই এবছর গ্রামের উৎসবে আসার সময় এই লেহেঙ্গার পিসটি কিনে এনেছি তোমার হাতে বানিয়ে পরবো বলে। প্লিজ একটু তাড়াতাড়ি লেহেঙ্গাটা বানিয়ে দিতে পারবে? তাহলে আমি এই উৎসবের শেষের দিন, অর্থাৎ 4র্থ দিন এই লেহেঙ্গাটা পরবো। প্লিজ একটু বানিয়ে দাও। আর এদিকে বিকি প্রথম দেখাতেই মেয়েটির প্রেমে পড়ে যায়। তাই সে চোখে চোখেই মেয়েটির শরীরের মাপ নিয়ে তাকে জানায়, ঠিক আছে, তোমার সময় মতো তুমি তোমার লেহেঙ্গা পেয়ে যাবে। কথা বলার শেষে মেয়েটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিকি তার 2 প্রিয় বন্ধু বিট্টু ও ঝনার সাথে দেখা করে। ঝনা এবং বিট্টু তখন বসে বসে লুডো খেলছিল। বিকি বলে যে সে একটি মেয়ের প্রেমে পড়েছে, যে মেয়েটি সত্যিই দেখতে অসাধারণ। আর সে ওই মেয়েটির সাথে তার কবে দেখা হলো এবং কি কারণে দেখা হলো তা সবই তার বন্ধুদের জানায়। তবে বিট্টু বিকির কথা বিশ্বাস করে না। সে ভাবে বিকি হয়তো মজা করার জন্য এইসব কথা তাদের বলছে। আর আজ থেকেই এই গ্রামের উৎসব শুরু। তাই বিকি আজ তার কাজ বন্ধ রেখে সারাদিন তার 2 বন্ধুর সাথে সময় কাটায় এবং সন্ধ্যের সময় ওই গ্রামেরই একটি মন্দিরের সামনে এক বিশাল বড় মেলার আয়োজন করা হয়, যে মেলা আজ থেকে 4 দিন থাকবে। ওই সন্ধ্যায় বিকি তার বন্ধুদের সাথে মেলায় অনেকক্ষণ সময় কাটানোর পর সে ওই মেয়েটিকে খুঁজতে থাকে। তবে বিকি অনেক খোঁজার পরও যখন মেয়েটিকে কোথাও খুঁজে পায় না,
তখন সে একটি নির্জন জায়গায় গিয়ে বসে। আর ঠিক তখনই হঠাৎ করেই সেই মেয়েটি বিকির পিছনে এসে দাঁড়ায়। বিকি তখন মেয়েটিকে বলে যে সে এতক্ষণ কোথায় ছিল, সে যদি আরেকটু আগে আসতো তাহলে সে এই গ্রামের মন্দিরের সন্ধ্যা আরতির এক সুন্দর দৃশ্য দেখতে পারত। মেয়েটি জানায় যে আকাশে মেঘ থাকার কারণে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা সে বুঝতে পারেনি, তাই সে আজ সন্ধ্যা আরতিতে উপস্থিত থাকতে পারেনি। বিকি বলে, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যা আরতি হওয়ার আগে আমি তোমাকে ফোন করে ডেকে নেব, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। মেয়েটি জানায় যে তার কোনো ফোন নেই, যদি তাকে একান্তই দরকার হয় তাহলে বিকি যেন মনে মনে তাকে ডাকে, তাহলে সে হাজির হয়ে যাবে। বিকি এই কথা শুনে খানিকটা অবাক হলেও সে মেয়েটিকে কিছুই বলতে পারে না। এদিকে মেয়েটি তার ব্যাগ থেকে একটি চিঠি বের করে বিকির হাতে দেয়। বিকি চিঠিটা খুলতে গেলে মেয়েটি তাকে চিঠিটি খুলতে বারণ করে এবং তাকে বলে যে কাল ভোর হওয়ার আগে এই চিঠিটি তুমি খুলবে না। তাই বিকি চিঠিটা নিজের পকেটে রেখে দেয় এবং মেয়েটিকে বলে যে দেখেছো আজ রাতটা কত অন্ধকার। মেয়েটি বিকিকে বলে, আমি তো এই রাতের জন্যই অপেক্ষা করছি। বিকি আরও অবাক হয়ে যায় মেয়েটির কথা শুনে। আর আজই এই গ্রামের সেই 4 দিনের প্রথম রাত শুরু হয়, যে রাতে সে আসবে। আজ রাতটা ছিল অন্য দিনের থেকে অনেক আলাদা। গ্রামের রাস্তাঘাট ছিল একদম জনবিহীন। তবে এই রাতেই বিট্টু আর ঝনা যখন বাড়ি ফিরছিল তখন রাস্তার মাঝেই তাদের গাড়িটির পেট্রোল ফুরিয়ে যায়। আর আজ সন্ধ্যা থেকে সমস্ত দোকান এবং পেট্রোল পাম্প বন্ধ, তাই তারা বাধ্য হয়েই জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। ঠিক এই সময় তারা একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু সেটা কিসের আওয়াজ সেটা বোঝার আগেই সেখানে মোটরসাইকেল নিয়ে একটি লোক এসে হাজির হয়। এর নাম রুদ্র, যে বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে চর্চা করে থাকে। তো রুদ্র এসে বিট্টু আর ঝনাকে জিজ্ঞাসা করে যে এত রাতে তারা বাড়ির বাহিরে কি করতে বেরিয়েছে। ঝনা বলে, তাতে কি হয়েছে রুদ্র ভাইয়া, আমাদের কিছুই হবে না। ঝনা যত সহজভাবে কথাটি বলল, রুদ্র ভাইয়া কিন্তু অতটা সহজভাবে কথাটি নিল না। সে বিট্টু আর ঝনাকে বলে গ্রামে উৎসব শুরু হয়ে গেছে, আর এই 4 রাত সে কিন্তু তার শিকার ধরতে আসবেই। আর তখন রুদ্রের কাছ থেকে আমরা জানতে পারি যে এই উৎসবের 4 দিন এই গ্রামের কোনো পুরুষই সুরক্ষিত নয়। শুধুমাত্র সেই সব পুরুষই সুরক্ষিত যাদের বাড়ির 4 দেয়ালে লেখা রয়েছে ও স্ত্রী কালকে এসো। তাই তার হাত থেকে বাঁচতে হলে গ্রামের সব পুরুষদের একসাথে দল বেঁধে থাকতে হবে। এই 4 দিন রাতে কোনো পুরুষ যাই হয়ে যাক ঘরের বাইরে বেরাতে পারবে না। আর যদি কোনো পুরুষ বাহিরে বেরায় তাহলে ওই স্ত্রী তাকে নিয়ে চলে যাবে। তবে তাকে নিয়ে যাওয়ার আগে তাকে উলঙ্গ করে তার জামা কাপড় সেখানেই ফেলে রেখে যায়, যা দেখে পরের দিন সকালে বোঝা যায় যে স্ত্রী তাকে নিয়ে গেছে। স্ত্রী যদি কোনো পুরুষকে রাতে একা দেখতে পায় তাহলে প্রথমে সে তার নাম ধরে ডাকে। তোমরা যদি কখনো এই ডাক শুনতে পাও তাহলে পিছন ঘুরে না তাকিয়ে পায়ের জুতো খুলে হাতে নেবে, এরপর চলতে থাকবে। সে আরও মায়াবী কণ্ঠে তখন তোমাকে ডাক দেবে, কিন্তু তোমার থামলে হবে না, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখন তুমি তার প্রথম ও দ্বিতীয় ডাক অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যাবে তখন সে তৃতীয়বার ডাকবে, যে ডাক শুনে তুমি তোমার সমস্ত বুদ্ধি হারিয়ে ফেলবে। তুমি চাইলেও আর সামনের দিকে আগাতে পারবে না। তোমার মন তখন তার সাথে এক অবৈধ সম্পর্কে লিপ্ত হতে ব্যাকুল হয়ে পড়বে। আর তুমি তার বশীভূত হয়ে যখন পিছনে ঘুরে দেখবে তখনই তুমি উধাও হয়ে যাবে। তবে এর থেকে বাঁচার একটি উপায় আছে। রুদ্র যখন সেই উপায়টি বলতে যায় তখনই তার একটি জরুরি ফোন আসে, তাই সে সেই উপায়টি না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু ওই স্ত্রী কেন আসে এই গ্রামে, আর কেনই বা ঘরের পুরুষদের সেইভাবে নিয়ে যায়, সেটা আমরা সামনেই জানতে পারবো। তো রুদ্র চলে যাওয়ার পর বিট্টু আর জানে যখন ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা ওই জঙ্গলের ভিতর কিছুটা দূরে একজোড়া চোখ দেখতে পায়, যা দেখে তারা ভয় শিহরিত হয়ে ওঠে এবং কোনোভাবে পালিয়ে তারা সেই বাড়ির সামনে আসে যে বাড়িতে আজ সমস্ত পুরুষ একসাথে একটি নাচ গানের আসরে জমায়েত হয়েছে, আর সেখানে বিকিও রয়েছে। তবে গ্রামের পুরুষ যখন ওই ঘরের ভিতর নাচ গানে মত্ত তখন বিকির টয়লেট পায়, তাই সে একা একা ওই বাড়ির বাহিরে এসে একটি দেয়ালের কাছে দাঁড়িয়ে টয়লেট করে, যার ফলে ওই দেয়ালে লেখা ও স্ত্রী কালকে এসো এই কথাটি মুছে যায় এবং এখন যা অর্থ দাঁড়ায় তা হলো ওই স্ত্রী এসো। হঠাৎ ওই লেখা এখন ওই অশরীরী স্ত্রীকে আহ্বান করছে। বিকি টয়লেট করে আবার তার বন্ধুদের সাথে গিয়ে যোগ দেয়, আর তখনই হঠাৎ লোডশেডিং হয়ে যায় আর ধীরে ধীরে ওই ঘরের ভিতরে প্রবেশ করে এক ছায়ামূর্তি। আর ওই ছায়ামূর্তিটি ওখানে থাকা একটি ছেলে যার নাম নরেন্দ্র তার পিছনে নিঃশব্দে গিয়ে দাঁড়ায়। নরেন্দ্র পিছনে কিছু একটা অনুভব করে যখন
সে পিছন ঘুরে তাকায়, তখনই সেই ছায়ামূর্তি নরেন্দ্রকে নিয়ে চলে যায়। তবে ওখানে থাকা সমস্ত ছেলেরা যখন নরেন্দ্রকে খুঁজতে থাকে, তখন তারা বাড়ির বাহিরে নরেন্দ্রের জামা কাপড় খুঁজে পায়, যে জামা কাপড় নরেন্দ্র কিছুক্ষণ আগেও পরেছিল। এটা দেখে কারোরই আর বুঝতে বাকি থাকে না যে নরেন্দ্রকে স্ত্রী নামে ওই অশরীরী নিয়ে গেছে। কিন্তু স্ত্রী ঘরের ভিতর কিভাবে প্রবেশ করলো? ঘরের বাইরের দেয়ালে তো লেখা ছিল, ও স্ত্রী কালকে এসো। যখন এই প্রশ্ন তাদের মনে জাগে, তখন তারা বাইরে এসে দেখতে পায় যে দেয়ালে ওই লেখাটির কিছুটা অংশ মুছে গেছে। কিন্তু মুছলো কিভাবে? তখনই তাদের মনে পড়ে যায় বিকির একটু আগে বাইরে টয়লেট করতে বেরানোর কথা। তাই সবাই নরেন্দ্রর এই অবস্থার জন্য বিকিকে দোষারোপ করতে থাকে। তবে বিকির এখানে কোনো দোষ ছিল না, কারণ সে না জেনেই ওখানে টয়লেট করেছিল। তাই সবাই মিলে নরেন্দ্রকে অনেক খোঁজার পরে সিদ্ধান্ত নেয় আগামীকাল ভোরে আবার তারা নরেন্দ্রকে খুঁজবে। পরদিন সকালে বিকি ফ্রেশ হয়ে সেই মেয়েটির চিঠিটা খোলে, যে চিঠিতে লেখা ছিল যে আজ বিকির সাথে তার দেখা হওয়ার আগে সে যেন ওই মেয়েটির জন্য কিছু বিশেষ জিনিস সংগ্রহ করে নিয়ে যায়, যেগুলি হলো এক বোতল মদ, কয়েকটা ধুতরা ফল, টিকটিকির লেজ এবং সাদা বিড়ালের পশম। তবে এই সমস্ত জিনিসের নাম দেখে বিকির বন্ধুরা তো অবাক হয়ে যায়। তবুও বিকির কথা মতো তারা বিকির সাথে সারাদিন বসে ওইসব জিনিসগুলো সংগ্রহ করে। আর বিকি সেই সমস্ত জিনিস নিয়ে গতকাল যেখানে ওই মেয়েটির সাথে তার দেখা হয়েছিল সেখানে যায় এবং তার জন্য অপেক্ষা করতে থাকে। মন্দিরের সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর মেয়েটি বিকির সাথে দেখা করতে আসে। বিকি তখন ওই মন্দির থেকে আনা প্রসাদ যখন মেয়েটিকে খেতে বলে, তখন মেয়েটি বিকিকে জানায় যে সে একটি ব্রত পালন করছে, যার কারণে সে এখন কিছুই খেতে পারবে না। তাই বিকি মন্দিরের প্রসাদ নিজেই খেতে খেতে মেয়েটিকে নিয়ে মন্দিরে ঘুরতে যেতে চায়। তবে মেয়েটি বিকির সেই কথা এড়িয়ে যায় এবং সে যে জিনিসগুলো বিকিকে আনতে বলেছিল সেগুলো এনেছে কিনা তা বিকিকে জিজ্ঞাসা করে। বিকি তখন তার ব্যাগ থেকে জিনিসগুলো বের করে ওই মেয়েটির হাতে দেবার সময় তাকে জিজ্ঞাসা করে যে সে এই জিনিসগুলো দিয়ে কি করবে। মেয়েটি বলে যে সবকিছু কি এখানে বসেই শুনবে, তার থেকে বরং চলো আমরা অন্য কোথাও যাই। বিকি এত রাতে মেয়েটির কথায় প্রথমে আপত্তি জানালেও পরে সে সেই মেয়েটির সাথেই চলে যায়। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যেতে থাকে। বিকির বন্ধুরা বিকিকে কোথাও খুঁজে পায় না। তখন বিট্টু ঝনাকে বলে যে এই মেয়েটিকে আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে বিকি কোনো বিপদে পড়েছে। আর বিকি ছাড়া এই মেয়েটিকে আমরা কেউ কেন দেখতে পাই না, এবং হঠাৎ করে এইসব কালা জাদু করার জিনিসপত্র কেন সে বিকিকে নিয়ে যেতে বলল? এ নিশ্চয়ই স্ত্রীর কাজ। স্ত্রী বিকির জন্য একটি ফাঁদ তৈরি করেছে, যে ফাঁদে বিকি নিজেই গিয়ে ধরা দিচ্ছে। এইসব কথা বলতে বলতে তারা নিজেদের জীবনের পরোয়া না করেই ওই রাতেই বিকিকে খুঁজতে বেরিয়ে যায়। আর বিকিকে ওই মেয়েটি একটি নির্জন জঙ্গলের ভেতর নিয়ে যায়, যেখানে যাওয়ার পর বিকি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে আমরা এইরকম একটি জঙ্গলের ভিতর কেন যাচ্ছি। মেয়েটি তখন বিকিকে বলে কারণ এই জায়গাটি ভীষণ অন্ধকার আর এখানে কোনো মানুষজন থাকে না, তাই। তবে বিকি যেন এক অদৃশ্য প্রেমের টানে মেয়েটির সঙ্গে জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। একসময় মেয়েটি বিকিকে জিজ্ঞাসা করে যে বিকি তার গায়ে যে জামাটি পরে আছে সেটা টাইট না ঢিলা। এই কথা বলে বিকির উত্তরের অপেক্ষা না করেই মেয়েটি বিকির গায়ে থাকা জামাটি টেনে খুলে ফেলে। বিকি তখন লজ্জা পেয়ে আবার জামাটি পরে নেয়। এবার মেয়েটি বিকিকে জিজ্ঞাসা করে যে তার লেহেঙ্গাটা কতদূর বানানো হয়েছে। বিকি জানায় যে মেয়েটির দেওয়া সেই সব জিনিস সংগ্রহ করতে করতে সে ওই মেয়েটির শরীরের মাপ ভুলে গেছে, তাই সে এখনো লেহেঙ্গাটা তৈরি করতে পারেনি। মেয়েটি তখন বিকিকে তার শরীরের আবার মাপ নিতে বলে, আর তখন বিকি মেয়েটির শরীরের মাপ নিতে নিতে সেই মেয়েটির শরীরের খুব কাছাকাছি চলে আসে। তারা ওখানেই রোমাঞ্চ শুরু করে। তবে বিকি যখন চোখ বন্ধ করে মেয়েটির আরো কাছাকাছি যাবার চেষ্টা করে, তখন সেই মেয়েটি ভ্যানিশ হয়ে যায়। বিকি চোখ খুলে সেই মেয়েটাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এদিকে বিট্টু আর ঝনা বিকিকে খুঁজতে গিয়ে নানা ধরনের ভয়ঙ্কর আওয়াজ তারা শুনতে পায়। তবুও তারা ভয় ভয় তাদের বন্ধুকে খুঁজতে থাকে। আর ঠিক এই সময় তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়, তাই তারা বাধ্য হয়েই বাড়ি ফিরে যেতে থাকে। এক সময় তারা তাদের বাড়ির কাছাকাছি চলে আসে, তাই বিট্টু ঝনাকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে সে তার বাড়ি চলে যায়। এদিকে ঝনা যখন বাড়ি ফিরছিল তখন সে হঠাৎই তার পিছনে কোনো একটি ছায়া মূর্তি অনুভব করে, কিন্তু পিছন ফিরে তাকাতেই সে কিছুই দেখতে পায় না। সে আবার চলতে থাকে, আর চলতে চলতে হঠাৎ সে তার সামনে কিছুটা দূরে আবার এক ছায়া মূর্তি দেখতে পায়। এবার ঝনা খুব ভয় পেয়ে যায়। তবে সে যখন আবার সেদিকে তাকায় তখন সেখানে কিছুই আর দেখতে পায় না। ঝনার তখন রুদ্র ভাইয়ের কথা মনে পড়ে যায়।
তাই সে তার পায়ের জুতো খুলে হাতে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে আগাতে থাকে। আর এই সময় গ্রামের সমস্ত আলো বন্ধ হয়ে যায় এবং তার নাম ধরে পিছন দিক থেকে কেউ একজন ডাক দেয়। ঝনা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আবার ধীরে ধীরে হাঁটা শুরু করে। এবার পিছন দিক থেকে আরও একটি ডাক সে শুনতে পায়। ঝনা এখনো থামে না, সে ধীরে ধীরে হাঁটতেই থাকে। এবার আসে শেষ ডাক, যে ডাক অগ্রাহ্য করা ঝনার পক্ষে আর সম্ভব হয় না। তাই সে পিছন ঘুরে তাকায়, আর তখনই সেই অবয়ব ঝনাকে বশীভূত করে নেয়। ঝনা ওই ছায়ামূর্তির দিকে তাকিয়ে থাকে, আর তখন ছায়ামূর্তি ঘাড় কাত করে তার কাছ থেকে কোনো কিছুর একটি অনুমতি চায়। ঝনাও নিজের ঘাড় কাত করে অনুমতি দেয়, আর সঙ্গে সঙ্গে ঝনাকে স্ত্রী নিয়ে চলে যায়, আর রেখে যায় শুধুমাত্র ঝনার জামা কাপড়। এই খবর শুনে বিট্টু আর বিকি ঝনাদের বাড়ি আসে। ঝনার মা ঝনার এই অবস্থার জন্য বিট্টু আর বিকিকেই দায়ী করে, কারণ ঝনা সবসময় তাদের সাথেই চলাফেরা করত। তাই আজ যদি ঝনা তার বন্ধুদের সাথে না বেরিয়ে বাড়িতেই থাকতো, তাহলে হয়তো আজ তার এই অবস্থা হতো না। সেই কারণেই ঝনার মা বিকি আর বিট্টুকে দোষারোপ করছে। এদিকে বিট্টু বিকিকে একা পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে আজ ওই মেয়েটির সঙ্গে সে যখন ছিল তখন কোনো অলৌকিক বা অবাস্তব কোনো ঘটনা ঘটেছে কিনা। বিকি তখন বিট্টুকে জানায় সে যখন ওই মেয়েটার সঙ্গে কথা বলছিল বসে বসে, তখন মেয়েটি হঠাৎ গায়েব হয়ে যায়। এরপর বিকি তাকে অনেক খোঁজে, কিন্তু খুঁজে পায় না। বিট্টু তখন বিকিকে বলে যে এই মেয়েটি হঠাৎ করে গ্রামের এই উৎসবের সময়ই কোথা থেকে এলো, আর চিঠি লিখে ওইসব জিনিসই বা কেন জোগাড় করতে বলল। মেয়েটির নামও বা কি, কোথায় থাকে, তাকে বিকি ছাড়া আর কেউ কেন দেখতে পায় না, সে কেন ফোন ব্যবহার করে না, সে কেন সন্ধ্যা আরতির সময় মন্দিরের ভিতর প্রবেশ করে না। এইসব প্রশ্ন শুনে বিকিও চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে সত্যিই তো, সে তো এখনো পর্যন্ত মেয়েটির নামও জানে না। তাহলে ওই মেয়েটি কি সত্যিই স্ত্রী? আর বিট্টু আর ঝনা বিকির দিকে খেয়াল রাখছে বলেই কি ঝনাকে সে নিয়ে চলে গেল? এখন কি তাহলে বিট্টুর পালা? এই সব চিন্তা করতে করতে বিকির মাথায় একটা বুদ্ধি আসে। তাই সে পরের দিন সকালে সেই নাম না জানা মেয়েটির লেহেঙ্গা তৈরি করতে বসে, এবং লেহেঙ্গা বানানো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর সেই লেহেঙ্গাটি সঙ্গে করে বিকি সেই জায়গায় গিয়ে অপেক্ষা করে, যে জায়গায় প্রথম দিন ওই মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছিল। আর আজও হঠাৎ করেই মেয়েটি বিকির সামনে এসে হাজির হয়, আর বিকি ঘাড় ঘুরিয়ে মেয়েটিকে দেখেই ভয় পেয়ে যায়। তবুও সে ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আর এই সময় কোথা থেকে যেন কালো মেঘ এসে সারা আকাশ ছেয়ে যায়। বিকি ধীরে ধীরে মেয়েটার পায়ের দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গেই মেয়েটির সারা শরীর এক ভয়ানক শরীরের রূপ নেয়। বিকি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চুপচাপ পিছন ঘুরে বসে থাকে। তবে একটু পরেই পিছন দিক থেকে সে ওই মেয়েটির ডাক শুনতে পায়, আর সঙ্গে সঙ্গেই আকাশের কালো মেঘ যেন কোথায় উধাও হয়ে যায়। বিকি পিছন ঘুরে দেখে, কই, সেই মেয়েটি তো ঠিকই আছে, কোনো কিছুরই তো পরিবর্তন হয়নি। তাহলে কি এটা বিকির মনের ভুল? বিকি কিছুই বুঝতে পারে না, সে একটি গোলক ধাঁধায় আটকে যায়। এবার মেয়েটি তার লেহেঙ্গাটি নিয়ে বিকিকে মেয়েটি তার একটি ফেভারেট জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু বিকি মেয়েটির সঙ্গে কোথাও যেতে রাজি হয় না। সেই মেয়েটির পা দুটো আরো ভালোভাবে দেখতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে অশরীরী আত্মায় বিশ্বাস করে কিনা। মেয়েটি কোনো উত্তর দেয় না। তখন বিকি তাকে বলে যে উৎসবের 4 দিন আমাদের গ্রামে স্ত্রী বলে একটি অশরীরী আত্মা আসে, যে গ্রামের পুরুষদের একা পেলে তাকে সঙ্গে করে সে নিয়ে যায়। গতকাল রাতেও আমার এক বন্ধু ঝনাকে সে সঙ্গে করে নিয়ে গেছে। তুমি কি বলতে পারবে যে ঝনা কোথায় আছে? মেয়েটি বিকির কোনো কথার উত্তর দেয় না, সে চুপচাপ বসে থাকে। বিকি মেয়েটিকে বলে, আচ্ছা তুমি স্ত্রী না তো? মেয়েটি যখন এই কথা শুনে বিকির দিকে তাকায়, তখন বিকি দৌড়ে তাদের পিছনে বসা একজন ভিখারির কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে এখানে কোনো মেয়েকে দেখতে পাচ্ছে কিনা। কিন্তু সেই ভিখারি জানায় যে সে কাউকেই দেখতে পাচ্ছে না। এবার বিকি ওই মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকায়, কিন্তু বিকিও আর কাউকেই সেখানে দেখতে পায় না। এভাবে আজকের দিনটাও কেটে যায়। রাতে বিকি বিট্টুকে বলে যে আমাদের এমন একজন লোকের কাছে যাওয়া উচিত যে স্ত্রীর সম্বন্ধে সবকিছু জানে, তাহলেই হয়তো আমরা ঝনাকে উদ্ধার করতে পারবো। বিট্টুর তখন রুদ্র ভাইয়ার কথা মনে পড়ে যায়, তাই সে বিকিকে নিয়ে রুদ্র ভাইয়ার কাছে যায় এবং স্ত্রীর সম্বন্ধে যে বইটিতে লেখা রয়েছে সেই বইটি তারা খোলে। তখন তারা জানতে পারে যে বহু বছর আগে এই গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। একটি মেয়ে আর একটি ছেলে এরকম একটি উৎসবের রাতে তাদের পরিবারের অমতে বিয়ে করে। তবে তারা যেদিন রাতে বাসর করছিল
তখন এই গ্রামের সমস্ত পুরুষ মিলে তাদের মেরে ফেলে। আর সেই থেকেই এই মেয়েটি প্রতি বছর এই উৎসবের সময় এসে পুরুষদের নিয়ে যায় এবং সেদিন রাতের সেই অসম্পূর্ণ বাসর রাত এইসব পুরুষদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ করতে চায়। আর সেই কারণেই সে তার সঙ্গে যখন কোনো পুরুষ নিয়ে যায় তখন তার জামা কাপড় সেখানেই ফেলে রেখে যায়। তবে বইয়ের যে পৃষ্ঠায় ওই স্ত্রীর হাত থেকে বাঁচার সমাধান রয়েছে, কোনো এক কারণে বইয়ের সেই পৃষ্ঠা কটাই ওই বইতে আর খুঁজে পাওয়া যায় না। দেখে মনে হয় কেউ ওই পৃষ্ঠাগুলো পরিকল্পিতভাবে ছিঁড়ে নিয়ে গেছে। তারা যখন ওই বইটি দেখছিল তখন বিকি ওই বইয়ে একটি পুরনো বাড়ির ছবি দেখতে পায়, যে বাড়িটা তার খুব চেনা। তাই তারা সিদ্ধান্ত নেয় যে ওই বাড়িতে গেলে হয়তো তারা ঝনাকে খুঁজে পেলেও পেতে পারে। এরপর রুদ্র ভাইয়াকে সঙ্গে নিয়ে বিকি আর বিট্টু সেই নির্জন ভাঙা বাড়িটির কাছে আসে। এবার একে একে তারা যখন সেই বাড়ির ভিতর প্রবেশ করছিল তখন রুদ্র ভাইয়া সবাইকে জানায় যে এই স্ত্রী প্রথমে এসেই তোমাকে নিয়ে যাবে না, সে প্রথমে নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চাইবে। তুমি যদি ঘাড় কাত করে অনুমতি দিয়ে দাও তাহলেই সে তোমাকে নিয়ে যাবে। তাই যাই হয়ে যাক, কেউ পিছন ঘুরে তাকাবে না। ধীরে ধীরে তারা সেই বাড়িটির ভেতর প্রবেশ করে এবং ঝনাকে খুঁজতে থাকে। তবে ঝনাকে যখন তারা খুঁজে পায় না তখন তারা সিদ্ধান্ত নেয় যে তিনজন ওই বাড়ির তিন দিকে গিয়ে ঝনাকে খুঁজবে। তাই তারা আলাদা আলাদা হয়ে ওই বাড়ির বিভিন্ন দিকে তিনজন আলাদাভাবে ঝনাকে খুঁজতে থাকে। আর এই সময় রুদ্র ভাইয়া আর বিট্টু একটি ছায়া মূর্তি দেখে ভয় পেয়ে ওই বাড়ির বাইরে বেরিয়ে আসে। কিন্তু বিকি এখনো ঝনাকে খুঁজছে। ঝনাকে খুঁজতে খুঁজতে বিকি এমন একটি জায়গায় গিয়ে পড়ে যেখানে গিয়ে দেখে যে কিছু মূর্তি সেখানে রাখা রয়েছে। বিকি যখন সেই মূর্তিগুলো মশালের আলোয় দেখছিল তখন পিছন দিক থেকে তার নাম ধরে সে একটি ডাক শুনতে পায়। বিকি তখন পিছনে না ঘুরেই বলতে থাকে যে স্ত্রী, আমার নাম বিকি, যে তোমার লেহেঙ্গা সেলাই করে দিয়েছে। আমরা আমাদের বন্ধু ঝনাকে খুঁজতে এসেছি। ঝনা খুব ভালো ছেলে, ও তো তোমাকে ভাবি বলে ডাকে। তুমি তারপর ওকে কেন ধরে এনেছো? ওকে প্লিজ ছেড়ে দাও। তখনই ভিকি আবার তার নাম ধরে একটি ডাক শুনতে পায়। ভিকি নিজেকে অনেক শক্ত করে, তৃতীয় ডাক যাতে তার কানে না আসে সেই জন্য সে নিজের কানে দুই হাতের আঙুল দিয়ে চেপে ধরে। আর এর মধ্যেই তৃতীয়বার সে আবার ভিকিকে ডাকে। ভিকি তবুও পিছন ঘোরে না, তাই সঙ্গে সঙ্গেই সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়। ভিকি আরও কিছুক্ষণ অপেক্ষা করে, এরপর ধীরে ধীরে সে পিছন ঘুরে তাকায় আর সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তি ভিকির সামনে চলে আসে এবং তার কাছে অনুমতি চায় তাকে নিয়ে যাওয়ার জন্য। ভিকিও সেই অশরীরীর শক্তির বশে বশীভূত হয়ে ঘাড় কাত করে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। তবে ঠিক এই সময় সেই নাম না জানা মেয়েটি সেখানে হাজির হয় এবং কোনো মন্ত্রগত দ্রব্য ওই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তি সেখান থেকে পালিয়ে যায়। এবার বিকি সেই মেয়েটিকে নিয়ে ওই ভাঙা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তবে বিট্টু আর রুদ্র এই মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায়। তাই বিকি বিট্টু আর রুদ্র ভাইয়াকে বলে যে এই সেই মেয়ে যার কথা এতদিন সে তাদের বলেছিল। তখন বিট্টু মেয়েটিকে জিজ্ঞাসা করে যে এত রাতে সে এখানে কি করছে, আর সে জানলই বা কি করে যে এখানে বিট্টুরা রয়েছে। আর তখন আমরা জানতে পারি যে মেয়েটি গত 3 বছর ধরে গ্রামের এই উৎসবের সময় এই গ্রামে আসে, কারণ এই গ্রামে শুধুমাত্র বিট্টু আর বিকির বন্ধুই না, ওই মেয়েটিরও একজন প্রিয়জন এই উৎসবের দিনে এই গ্রাম থেকে হারিয়ে গেছে। এরপর থেকেই এই মেয়েটি বিভিন্ন জাদুটোনা কালা জাদুর বই পড়েছে, বিভিন্ন তান্ত্রিকের সাথে সে দেখাও করেছে। এই 3 বছর ধরে সে অনেক কিছু শিখেছে। প্রতি বছরই সে ভাবে হয়তো তার অর্জিত এই শিক্ষা দিয়ে সে ওই স্ত্রীকে হারিয়ে দেবে, কিন্তু কোনো না কোনো কারণে সে প্রতি বছরই ওই স্ত্রীর শক্তির কাছে হেরে যায়। তারা যখন এইসব কথাবার্তা বলতে বলতে বাড়ির দিকে ফিরছিল, ঠিক তখন তারা পিছনে একটি শব্দ শুনে তারা সবাই পিছন ঘুরে তাকায় আর ঝনাকে জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখে। তবে ঝনা এখন আর তার নিজের মধ্যে নেই, সে যেন সম্পূর্ণভাবে অন্য কারো ইশারায় চলছে। সে বাড়িতে ফিরেও কারোর সাথে কথা বলে না এবং তৃতীয় দিন গভীর রাতে সে ঘরের দরজা খুলে নীরবে কোথায় যেন বেরিয়ে পড়ে। কিন্তু ঝনা এরকম কেন করছে? ঝনাকে দিয়ে কে কি করাতে চায়? ঝনা গভীর রাতে বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই সমস্ত গ্রাম অন্ধকার হয়ে যায় আর ভোরবেলা গ্রামের সমস্ত মহিলারা তাদের বাড়ির সামনে তাদের স্বামীর অথবা ছেলের শুধুমাত্র জামা কাপড় ছাড়া আর কিছুই পায় না। দেয়ালে লেখাগুলো যেন কোনো এক অদৃশ্য উপায় মুছে গেছে। কে করলো এইসব কিছুই বুঝে উঠতে পারে না বিকি আর সেই মেয়েটি। এদিকে বিট্টু ভোরবেলা ঝনার সাথে দেখা করতে আসে, কিন্তু ঝনারে কি রূপ
ঝনার সমস্ত হাতে রক্ত লেগে রয়েছে। এই দৃশ্য দেখে বিট্টু যখন ঝনার গায়ে হাত দেয় তখন ঝনা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকে মারতে শুরু করে। এরপর পরিবারের সবাই তাকে ঠেকাতে আসলে সে পরিবারের সবাইকেও মারতে থাকে। এর মধ্যে সেখানে বিকি আর সেই নাম না জানা মেয়েটি এসে উপস্থিত হয় এবং মেয়েটির কাছে থাকা এক মন্ত্রভূত দ্রব্য দিয়ে সে কোনো রকমভাবে ঝনাকে শান্ত করে। এরপর আমরা সেই মেয়েটির কাছ থেকে জানতে পারি যে ঝনা এখন সম্পূর্ণ স্ত্রীর বশীভূত হয়ে রয়েছে, আর স্ত্রী ঝনাকে দিয়েই গভীর রাতে এই দেয়ালের সমস্ত লেখা মুছিয়েছে। তবে যা করার তা আজ রাতের মধ্যেই করতে হবে, কারণ আজই সেই চতুর্থ রাত। স্ত্রীর সম্বন্ধে যদি আরো কিছু জানা যেত তাহলে হয়তো এই স্ত্রীর সঙ্গে লড়াই করতে সুবিধা হতো। এই প্রশ্ন যখন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন রুদ্র ভাইয়া তাদেরকে সেই মানুষটির কাছে নিয়ে যায় যে রুদ্রের ঘরে থাকা সেই বইটা, যে বইটাতে স্ত্রীর হাত থেকে বাঁচার উপায় লেখা ছিল, সেই বইয়ের লেখকের কাছে। তখন ওই লেখক তাদেরকে জানায় যে স্ত্রী যখন বহু বছর আগে এরকমই একদিনে তার পছন্দের একজন পুরুষের সঙ্গে বাসর ঘরে রাত্রি যাপন করছিল, ঠিক তখন গ্রামের কিছু পুরুষ তাদের উপর চড়াও হয় এবং তাদের মেরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দেয়। আর এই প্রতিশোধ নিতেই স্ত্রী প্রতি বছর বারবার ফিরে আসে। সে ততদিন পর্যন্ত এই গ্রামে আসবে যতদিন এই গ্রামে একটা মাত্র পুরুষও জীবিত থাকবে। তবে হ্যাঁ, এর থেকে বাঁচার একটি উপায় আছে। এমন যদি কোনো পুরুষ হয় যার পাহাড়ের মাঝে কোনো এক বাড়িতে জন্ম হয়েছে, যার নাক লম্বা, যে তার মা বাবার একমাত্র সন্তান এবং যার চোখে ভালোবাসা রয়েছে, ঠিক এই রকম একজন পুরুষ এই স্ত্রীর হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে পারে। কিন্তু তারা এইরকম একজন পুরুষ কোথায় পাবে? যখন তারা এইসব কথা ভাবছিল তখন তারা হঠাৎই আবিষ্কার করে যে বিকিই একমাত্র সেই রকম একজন পুরুষ যার দাদির বাড়ি পাহাড়ের উপরে এবং সেখানেই বিকি জন্মগ্রহণ করেছিল। এছাড়াও ভিকির চোখে ভালোবাসা আছে। ভিকি তার মা বাবার একমাত্র সন্তান ও তার নাকটাও টিকালো এবং লম্বা। তাই স্ত্রীর হাত থেকে এই গ্রামকে বাঁচানোর দায়িত্ব ভিকির কাঁধে এসে পড়ে। কিন্তু ভিকি কি উপায় স্ত্রীর হাত থেকে এই গ্রামকে বাঁচাবে? তারা বসে বসে সেই প্ল্যান করতে থাকে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারে না যে কি উপায় এই গ্রামকে স্ত্রীর হাত থেকে বাঁচানো সম্ভব। ঠিক তখন রুদ্র ভাইয়া বিকিকে বলে যে শাস্ত্রীজি তার বইতে লিখেছে যে স্ত্রী তার অপূর্ণ বাসর রাত পূর্ণ করার জন্যই বারবার ফিরে আসে, তাই তার সঙ্গে তোমাকে বাসর রাত করতে হবে। আর একবার যদি সে তার বাসর রাত সম্পূর্ণ করতে পারে তাহলে সে নিশ্চয়ই এই গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু একটি অশরীরী আত্মার সাথে বিকি কিভাবে বাসর রাত করবে? এই প্রশ্ন যখন বিকি সবাইকে করে তখন মেয়েটি তাকে বলে, তোমাকে ওই অশরীরী আত্মার সাথে বাসর রাত করতে হবে না, শুধু তাকে বাসর রাতের লোভ দেখিয়ে তোমার কাছে পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে। আর সে যদি একবার তোমার কাছে চলে আসে তারপর কি করতে হবে সেটা আমি বুঝে নেব। যেরকম ভাবনা ঠিক সেরকমই কাজ। আজ রাত শুরু হওয়ার আগেই তারা সবাই মিলে বিকির জন্য একটি নির্জন জায়গায় একটি বাসর ঘরের ব্যবস্থা করতে থাকে এবং সেই মেয়েটি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে একটি মন্ত্রভূত দ্রব্য তৈরি করতে থাকে এবং নিজের গলায়ও সে একটি মালা পরে নেয়। বিকিকেও সাজিয়ে তোলা হয় বাসর রাত করার জন্য। আর বাসর ঘর যেখানে সাজানো হয়েছে সেই পথ নির্দেশ করার জন্য কিছু তীর চিহ্ন ব্যবহার করা হয়। এদিকে রাত বাড়তে থাকে। গ্রামের সমস্ত পুরুষ ভয় আজ শাড়ি পরে চলাফেরা করছে, যাতে স্ত্রী কোনোভাবেই বুঝতে না পারে যে গ্রামে এখনো পুরুষ রয়েছে। রাত গভীর হওয়ার সাথে সাথে গ্রামের সমস্ত পুরুষ ঘরের দরজা বন্ধ করে ভিতরে লুকিয়ে পড়ে। তবে বিকি ঠিক সেই সময় ঘরের দরজা খুলে নববিবাহিত এক পুরুষের বেশে ঘরের বাইরে বেরিয়ে আসে। এবার বিকি যেখানে তার জন্য বাসর ঘর সাজানো হয়েছে সেখানে যায়। আর তখন সেই নাম না জানা মেয়েটি বিকিকে বলে যে যখন স্ত্রী তার কাছে আসবে তখন যেন সে তার চোখের দিকেই তাকিয়ে থাকে। সে কোনো অবস্থাতেই যেন ওই স্ত্রীর চোখ থেকে তার চোখ না সরায় এবং তার হাতে সে একটি মন্ত্রভূত জিনিসও দিয়ে যায়, যেটি স্ত্রী তার কাছে আসলে তার মাথায় ঠেকাতে হবে, আর তাহলেই স্ত্রীর সমস্ত শক্তির তেজ কমে আসবে। এদিকে ওই গ্রামের একজন বয়স্ক লোক শাড়ি পরে গভীর রাতে বাইরে বেরিয়ে আসে এবং বলতে থাকে যে স্ত্রী কালকে এসো, আজ এই গ্রামে কোনো পুরুষ নেই। তবে রাত গভীর হওয়ার সাথে সাথেই স্ত্রী ধীরে ধীরে সেই গ্রামের ভিতর প্রবেশ করে এবং যেখানে বিকির বাসর ঘর সাজানো হয়েছে সেই দিকে আসতে থাকে। বিকির বন্ধুরা তাকে একা ওই বাসর ঘরের খাটের উপর বসিয়ে দূর থেকে তার দিকে লক্ষ্য রাখতে থাকে। আর ওই অশরীরী স্ত্রী ধীরে ধীরে সেই বাড়ির সামনে এসে দাঁড়ায়
যে বাড়ির গেটের সামনে লেখা ও স্ত্রী ভিতরে এসো। এরপর ধীরে ধীরে সে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং পথ নির্দেশ দেখে দেখে সে ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকে। এর মধ্যেই ঝনার গভীর রাতে ঘুম ভেঙে যায় আর সেও সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে ভিকির বাসর রাত সাজানো হয়েছে। এবার ঝনা ধীরে ধীরে ভিকির বন্ধুরা যেখানে বসে ভিকির জন্য অপেক্ষা করছে সেখানে যায় এবং সেখানে গিয়ে বিট্টুর উপর আক্রমণ করে। তখন সেই নাম না জানা মেয়েটি তার মন্ত্র বলে ঝনাকে শান্ত করে। তবে এদিকে হঠাৎ করেই ওই বাসর ঘরের আলো সহ সমস্ত বাড়ির আলো নিভে যায় এবং ভিকি সেই মায়াবী শক্তির বশীভূত হয়ে তার পিছন পিছন হাঁটতে হাঁটতে সেই ভাঙা বাড়িটির সামনে চলে আসে। আর ওই মেয়েটির দেওয়া সেই মন্ত্রভূত জিনিসটি সেই খাটের উপরেই পড়ে থাকে। তবে ভিকির বন্ধুরাও তাকে খুঁজতে খুঁজতে সেই ভাঙা বাড়ির সামনে এসে হাজির হয়। ভিকিও তার জামা কাপড় খুলে একটি জায়গায় বসে স্ত্রীকে তার কাছে ডাকে, কিন্তু স্ত্রী তার কাছে এসে তাকে জোরে ধাক্কা মেরে ওখানেই ফেলে দেয়। ভিকি তখন বুঝে যায় যে তার সঙ্গে বাসর রাত করার কোনো ইচ্ছাই এই অশরীরীর নেই, তাই সে আবার তার জামা কাপড় পরে নেয়। আর তখনই ধীরে ধীরে স্ত্রী তার সামনে আসে। তবে আজ স্ত্রী খুবই শান্ত, তার মুখে কোনো রাগের বিন্দু মাত্র চিহ্ন নেই। ভালোবাসার চোখ দিয়ে স্ত্রীর চোখে চোখ রেখে তার দিকে তাকিয়ে থাকে ভিকি। আর ঠিক এই সময় ওই নাম না জানা মেয়েটি কোনো এক মন্ত্রভূত দ্রব্য স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে ওই অশরীরী স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি ভিকিকে বলে যে ওর শক্তি এখন অনেক কমে গেছে, এখনই যা করার তাই করতে হবে। এই নাও মন্ত্রভূত ছুরি, এটা দিয়ে ওকে শেষ করে দাও আর ওর মাথার চুলের খোপাটা কেটে নিয়ে আসো, তাহলেই ও চিরতরে ওর শক্তি হারিয়ে ফেলবে। এবার ভিকি অনেক চেষ্টা করে মেয়েটির দেওয়া ছুরিটি স্ত্রীর গায়ে চালানোর, কিন্তু স্ত্রীর মায়াবী মুখ দেখে সে আর তার গায়ে ছুরি চালাতে পারে না। বরং সে ওই মেয়েটিকে বলে যে এটা করা উচিত হচ্ছে না। স্ত্রীর কি বা দোষ, সে তো শুধু ভালোবেসেছিল আর গ্রামের মানুষেরা জোর করে তার জীবন নিয়েছে। তখন সেই মেয়েটি ভিকিকে বলে ঠিক আছে, তাহলে তুমি শুধুমাত্র ওর চুলের খোপাটা কেটে নিয়ে আসো, তাতেই হবে। যখন তারা এইসব কথা বলছিল তখন স্ত্রী আবার জেগে ওঠে এবং মেয়েটিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তবে ভিকি তাদের মাঝখানে গিয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে স্ত্রীর চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। স্ত্রী ভিকির চোখে ভালোবাসা দেখে আবার শান্ত হয়ে যায়। ঠিক তখনই সেই মেয়েটি সেই মন্ত্রভূত ছুরিটি আবার ভিকির কাছে ছুঁড়ে মারে স্ত্রীর মাথার চুল কাটার জন্য। স্ত্রী তখন আবার রেগে যায় এবং সেই নাম না জানা মেয়েটিকে তাড়া করতে করতে একটি জায়গায় নিয়ে আসে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। এর মধ্যেই সেখানে ভিকি চলে আসে এবং পিছন দিক দিয়ে স্ত্রীর মাথার সেই চুলের খোপাটি ভিকি কেটে মাটিতে ফেলে দেয়। আর সঙ্গে সঙ্গেই স্ত্রীর শক্তি শেষ হয়ে যায় এবং সে বিলীন হয়ে যায়। এদিকে ঝনাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর সব আটকে রাখা পুরুষেরাই ওই ভাঙা বাড়ির কোনো এক অজানা ঘরের ভিতর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। আর তখন ভিকি সহ তার বন্ধুরা সবাই বুঝে যায় যে স্ত্রীর শুধুমাত্র একটু ভালোবাসা আর সম্মান পাওয়ার জন্য এই গ্রামে বারবার ফিরে আসে, কিন্তু যখন সেই দুটোর কোনোটি গ্রামের মানুষের কাছ থেকে পায় না তখন সে রেগে ওঠে এবং গ্রামের পুরুষদের সে সঙ্গে করে নিয়ে যায়। এর পরের দিন ভোরে গ্রামের উৎসব শেষ হয়ে যাওয়ার পর সেই মেয়েটি এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করতে থাকে। তখন ভিকি তার বন্ধুদের নিয়ে সেখানে আসে এবং মেয়েটিকে বলে যে তোমার সাথে যদি আমি দেখা করতে চাই বা কথা বলতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করব। মেয়েটি তখন বাসে উঠতে উঠতে ভিকিকে বলে শুধু আমাকে একবার মনে মনে স্মরণ করলেই আমি তোমার সামনে হাজির হয়ে যাব। এই কথা বলে সে বাসে উঠে যায়। আর বাস যখন ছেড়ে ভিকিদের সামনে থেকে চলে যেতে থাকে তখন ভিকির মনে পড়ে যে মেয়েটির নামই তো জানা হলো না। এবার বাসে বসে মেয়েটি তার ব্যাগ থেকে সেই চুলের খোপাটি বের করে, যে খোপাটি ভিকি স্ত্রীর মাথা থেকে কেটে নিয়েছিল, এবং সেই খোপাটি নিয়ে সে তার নিজের মাথার চুলে লাগিয়ে নেয়। আর একটু পরেই সে ওই বাস থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর কেটে যায় আরও একটি বছর। আবারও গ্রামের উৎসবের দিন ফিরে আসে আর এবারও গ্রামে ফিরে আসে স্ত্রীও। তবে সে গ্রামে এসে দেখতে পায় যে সেই গ্রামে তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং তার পাশে লেখা রয়েছে ও স্ত্রী আমাদের রক্ষা করো। এই লেখা দেখে স্ত্রী গ্রামের ভিতরে আর প্রবেশ করে না, বরং এই গ্রামকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে সেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। প্রশ্ন আপনাদের কাছে, ওই নাম না জানা মেয়েটি আসলে কে ছিল? আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আমি।
খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।